আমাদের 1995 সালে যেটা ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান ডিএমডিপি তৈরি করা হয়েছিল, তখন কিন্তু আমাদের এয়ারপোর্টের আশেপাশে উত্তরা, দিয়াবাড়ি এই এলাকাগুলোকে কিন্তু সেখানে লো লাইং এরিয়া হিসেবে সংরক্ষণ করার কথা সেই প্রস্তাবনায় ছিল। তাহলে এই প্রস্তাবনাটা আসলে এই কারণেই দেওয়া হয়েছিল যে সেই এলাকাগুলো যদি লো লাইং থাকে, আমাদের ঢাকা শহরের যে প্রাকৃতিক যেই পানির ধারণের জন্য যে ক্ষমতা সেটা বাড়াবে। আর পাশাপাশি যেহেতু এয়ারপোর্ট সন্নিকটে, উত্তরার সন্নিকটে, এয়ারপোর্টের আশেপাশে যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের যে অ্যাপ্রোচ এরিয়া, সেই অ্যাপ্রোচ এরিয়াতে আমাদের যদি ল্যান্ডকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে যে এই ধরনের ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সেখান থেকে বাঁচানো যাবে। এগুলো আমাদের ডিএমডিপিতে ডিরেকশনসটা ছিল। কিন্তু দুঃখজনকভাবে পরবর্তীতে রাজুক যখন পরবর্তীতে এই এলাকাগুলোতে প্ল্যান করে, আমাদের উত্তরা স্যাটেলাইট টাউন সেখানে হলো, পরবর্তীতে আমরা উত্তরা থার্ড ফেজ প্রকল্প করলাম। সেই প্রকল্পগুলো কিন্তু থার্ড ফেজ প্রকল্পের অধিকাংশ এলাকায় কিন্তু এই লো লাইং এরিয়াগুলোকে ভরাট করে, এমনকি উত্তরা যে 18 নম্বর সেক্টরে যে হাইরেজ যে টাওয়ার বিল্ডিংগুলো করা হয়েছে, সেগুলো অধিকাংশ জলাশয় জলাধার ভরাট করে এবং একরের পর একর ভরাট করা হয়েছে। এবং এই এলাকাগুলো যখন ভরাট হয়ে গেল, তখন আশেপাশে যে ব্যক্তিগত যে এই ধরনের লো লাইং এরিয়া আছে, সেগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে বা গোষ্ঠী উদ্যোগে এগুলো তারা ভরাট করে তারা বিভিন্ন ধরনের ভবন বানালো, কেউ স্কুল বানালো, কলেজ বানালো। সব মিলে এই পুরো এলাকাটাতে ডিএমডিপির যে স্পিরিট ছিল, যেগুলো ওয়াটার রিটেনশন এবং পাশাপাশি সবুজ এলাকা হিসেবে ওটাকে প্রিজার্ভ করার জন্য যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনটা রাজুকই প্রথম ভাঙা শুরু করলো। এবং রাজুকের দেখা দেখি আশেপাশে অন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠান এই পুরো এলাকার চরিত্রটা পরিবর্তন করলো, যেটা আমরা এখনও যদি স্পষ্টভাবে গুগল আর ইমেজে যাই, দেখা যায় যে আমাদের 20-30 বছর আগে এলাকার অধিকাংশ এলাকায় এই যে আমাদের সবুজ অথবা জলের আধার ছিল, এখন এটা পুরোপুরি নগরায়ন হয়েছে। এবং এই নগরায়নের অধিকাংশই হয়েছে আমাদের এমনভাবে যে কোনো ধরনের কন্ট্রোল ছাড়া। রাজুক তার যে প্ল্যান ছিল, সেই প্ল্যানে শুধু একটা জিনিস কনসিডার করেছে, হাইট রেস্ট্রিকশন, যে আমাদের এয়ারপোর্টের আশেপাশে নির্দিষ্ট এলাকাতে, বিশেষ করে ফ্লাইং জোনে, যে শুধুমাত্র উচ্চতা রেস্ট্রিকশন দেওয়া। কিন্তু রাজুক ডেভেলপমেন্ট অথরিটি হিসেবে তার দায়িত্ব ছিল বিশেষ করে অ্যাপ্রোচের এলাকাতে হাইট রেস্ট্রিকশনের বাইরে আমাদের ইউজ রেস্ট্রিকশন দেওয়া, যে কী কোন ধরনের ইউজ হতে পারবে, কোনটা পারবে না। আর পাশাপাশি ডিএমডিপির যে স্পিরিট ছিল, এই এলাকাগুলোকে সংরক্ষণ করা। যেহেতু ঢাকা বড় হচ্ছে, সে বড় হতে গেলে নতুন শহর কিন্তু অনেক দূরে হয়, একদমই জাস্ট শহরকে এক্সপ্যান্ড করে এত দূরবর্তী একটা জায়গাকে শহরের কেন্দ্রে নিয়ে আসা, এইটা আসলে কখনোই ভালো প্ল্যান ছিল না। বরঞ্চ আমাদের যে মাস্টার প্ল্যান বা যেটা আমরা বলি যে উপরের টায়ারের প্ল্যান, সেই প্ল্যানের স্পিরিটকে ভঙ্গ করে রাজু প্রথমে নগরায়ন করেছে, পরবর্তী তার বিপরীতে বিধ্বংসী নগরায়ন অন্যান্য গোষ্ঠী বেসরকারি প্রতিষ্ঠানরা করেছে। আমাদের বিকল্প এয়ারপোর্ট অবশ্যই সেটা দরকার, যেহেতু আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, মানুষের ডিমান্ড বাড়ছে, আমাদের ঢাকার বিকল্প আরেকটা এয়ারপোর্ট লাগবে এবং সেটা সরকার চাইলে সেটা অবশ্যই উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু এর মানেই না যে ঢাকার বিদ্যমান যে এয়ারপোর্টটা সেটা আমাদের প্রয়োজনে সেটাও থাকবে, কিন্তু বিকল্প এয়ারপোর্টও থাকবে। কেননা ঢাকার যে এয়ারপোর্টের বর্তমান যে লোকেশন এবং ঢাকার যে পরিমাণ মেগা সিটির যে ডিমান্ড, সেই ডিমান্ডটার জন্য বর্তমানে যে লোকেশনটা একসময় তো শহর থেকে দূরে ছিল, কিন্তু এখন যেহেতু শহরের প্রায় সেন্টারে এসেছে, এইটাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা তার নিরাপত্তাটাকে এনশিওর করতে পারি, তাহলে আমাদের বর্তমান বিদ্যমান এয়ারপোর্টটাকে রেখেই আমাদের বিকল্পটা খুঁজতে হবে। এবং শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই এয়ার ট্রাফিকের যে ডিমান্ড বেড়েছে, বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট পড়ে আছে, হ্যাঁ, ঈশ্বরদী থেকে শুরু করে ঠাকুরগাঁ অনেক জায়গাতে এয়ারপোর্ট পড়ে আছে। সেগুলোকে কীভাবে রিভাইটালাইজ করা যায়, দেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটার সাথে তাল মিলেই আমাদের অন্যান্য এয়ারপোর্টগুলোকে রিডিজাইন করতে হবে। তবে সেখানে শর্ত হচ্ছে এয়ারপোর্টের যে অ্যাপ্রোচ এরিয়া, সেই অ্যাপ্রোচ এরিয়ার যে ল্যান্ড জোনিং এবং হাইট জোনিং, সেটাকে যেন সঠিকভাবে মানা হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। আমাদের বিকল্প এয়ারপোর্ট খুঁজতে গিয়ে যখন আমরা আরিয়াল বিলটাকে সিলেক্ট করলাম, তখনই বড় একটা ভুল হয়েছে। কারণ আরিয়াল বিল হচ্ছে যে আমাদের একটা খুবই ক্রিটিক্যালি, হ্যাঁ, এনভায়রনমেন্টের দিক দিয়ে খুবই ক্রিটিক্যাল একটা এলাকা। তো আমরা যখন প্রথম যে সিলেকশনটা যখন ভুল হয়, তখন সঙ্গতভাবেই আরিয়াল বিলে যেন এয়ারপোর্ট না হয়, তার বিরুদ্ধে সেই এলাকার জনপদ এবং সেই এলাকার বাইরেও যারা আমাদের পরিবেশগত দিক নিয়ে যাদের কনসার্ন আছে, তারা কিন্তু মানে প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদটা যৌক্তিক ছিল। কিন্তু এর মানে এই না যে আরিয়াল বিলই বাংলাদেশের একমাত্র বিকল্প ঢাকার আশেপাশে এয়ারপোর্ট করার মতো। আমাদের এয়ারপোর্ট করার মতো আরও বিকল্প চাইলে খুঁজে পাওয়া সম্ভব, সেটা ঢাকা থেকে হয়তো একটু দূরে হবে, কিন্তু সেটা অবশ্যই যেন এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল না হয়। আপনি কৃষিজমি ভরাট করতে পারেন, কিন্তু কৃষিজমির যে একটা বিল এলাকা ভরাট করা, তার কিন্তু আপনি ক্রিটিক্যালিটিস অনেক বেশি। সেই জন্য আমাদের সেই চয়েসগুলো, অল্টারনেটিভগুলো ঠিক করতে হবে, সেই অল্টারনেটিভগুলো যেন কোনো ধরনের কোয়েশ্চেনেবল না হয়, সেই জিনিসটা দেখার দায়িত্ব রাষ্ট্রের ছিল। সেটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে অবশ্যই বিকল্প এখন খুঁজে বের করা সম্ভব।
এটা বিস্ময়কর যে বাংলাদেশে প্রায় 40% লোক নগর এলাকায় থাকে এবং নগর এলাকাতে কিন্তু আমাদের জীবন ধারণের জীবনযাপনের চ্যালেঞ্জ অনেক বেশি। আমাদের আবাসন থেকে শুরু করে ট্রান্সপোর্ট, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা সবই অত্যন্ত চ্যালেঞ্জে আছে। এবং এই যে গণ আন্দোলন হলো, গণ আন্দোলনের অধিকাংশই নগরকেন্দ্রিক। এই নগরকেন্দ্রিক আন্দোলনে যারা শ্রমজীবী, আমাদের পরিসংখ্যান বলছে শ্রমিকরা, শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে। তাহলে তাদের জীবনমান এবং নগরের সার্বিক জীবনমান, নগরের পরিবেশ প্রতিবেশ, নগরের আবাসন, নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ নেয়নি। কোনো ধরনের সংস্কার কমিশন হয়নি, কোনো ধরনের বড় ধরনের কমিটি হয়নি। বরঞ্চ আমরা উল্টো পথের যাত্রা হিসেবে যদি আমরা উদাহরণ হিসেবে আনি, দেখা যাচ্ছে যে আমাদের ঢাকার যে বিশদাঞ্চল পরিকল্পনা সংস্কারের নাম নিয়ে আবাসন ব্যবসায়ীদের আবাসনকে সেই অর্থে আবাসনের যোগান বাড়াতে, তাদের ব্যবসা বাড়াতে সরকার ড্যাব সংস্কার উদ্যোগ নিয়েছে। সেখানে কিন্তু ড্যাবের মাধ্যমে যে আমাদের নগরের পরিবেশ, নগরের নাগরিক সুবিধাদি, স্কুল, কলেজ, পার্ক, খেলার মাঠ, সেগুলোকে কিভাবে নগরের নাগরিকদের অ্যাক্সেসিবল করা যায়, সংখ্যা বাড়ানো যায়, এটা নিয়ে আলোচনা নাই। বরঞ্চ ব্যবসায়ীরা এখনও, যেহেতু নগর হচ্ছে ব্যবসার আধার, সে ব্যবসায়ীরা এখনও বিভিন্নভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে কিভাবে তাদের ব্যবসা ম্যাক্সিমাইজ করতে চায়, প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়, এই জার্নিটা চলমান। আমরা আশা করেছিলাম বিগত 2 দশকে নগরে সবচেয়ে বেশি নৈরাচার হয়েছে যে আমাদের খালগুলো দখল হয়েছে, নদী দখল হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে। এই যে দখল এবং পাশাপাশি শিল্প দূষণ, যে দূষণের মাধ্যমে আমাদের যত ধরনের নগরের খাল বিলের ওয়াটার বডিগুলো আছে, নদীর পানিগুলো সবগুলো কালো হয়ে গেছে। জনস্বাস্থ্যের যে সংকট, দখলের যে অভিঘাত, এগুলো নিয়ে কিন্তু সরকার একটা কমিশন করতে পারতো যে নগর এলাকাতে, শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের বিশেষত বড় শহরগুলোতে নগর এলাকায় যে ধরনের নৈরাজ্য হয়েছে ভূমি এবং আমাদের নগরের যে ওয়াটার বডি নিয়ে, তাহলে কিন্তু অন্তত আমরা বলতে পারতাম যে সরকার নগরের এই বড় দুটো বিষয় নিয়ে সামনে এনেছে। পাশাপাশি নগর পরিকল্পনার যে এবং ব্যবস্থাপনার যে সংকট, যেগুলো আমাদের জনগণকে স্পর্শ করে, কিভাবে আমরা নগরের জলাবদ্ধতা দূর করতে পারি, আমাদের ট্রাফিক জ্যাম বাড়াতে পারি, গণপরিবহন বাড়াতে পারি, নাগরিকদের জন্য খেলার মাঠগুলোকে উন্মুক্ত করে দিতে পারি। সরকার যদি সত্যিকার অর্থে আন্তরিক হতো, বাংলাদেশে যতগুলো পাবলিক খেলার মাঠ আছে সবগুলোকে উন্মুক্ত করতে তার 1 মাস সময় যথেষ্ট ছিল। ক্লাবের দখলদার বা অন্যান্য গোষ্ঠীর কাছ থেকে খেলার মাঠগুলোকে আমার জনগণের কাছে ফিরিয়ে দেয়া। তাহলে এই যে তরুণরা যারা রক্ত দিয়েছে, তারা অন্তত এবং তারা শিশুরা খেলার মাঠগুলোকে মনের আনন্দে ঢুকতে পারতো। তাহলে এই যে মৌলিক সংস্কারগুলো তো করেনি, বরঞ্চ দেখা যাচ্ছে দখলদারদের চরিত্র পরিবর্তন হয়েছে, খেলার মাঠে ক্লাবের নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইজারা দিয়ে দিচ্ছি সেই দখলদারদের কাছে। এটা নিয়ে তো কোনো দৃশ্যমান আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না। বরঞ্চ আমরা আতঙ্কিত যে সেই যদি পুরাতনভাবেই যদি সেই ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া হয়, দখলদারদের কাছে ক্লাব পার্কের ইজারা চলে যায়, তাহলে আমরা যারা নাগরিকরা আছি আমরা দিন শেষে কী পেলাম? বিশেষ করে যারা শ্রমজীবী প্রান্তিক মানুষ আছে, তাদের আবাসন, তাদের আমাদের যে থাকার জায়গাগুলো, তাদের গণপরিবহন, এগুলো নিয়ে কাজ করা দরকার। কেন দিন শেষে মানুষ মুক্তি চায়। মুক্তি যদি আমরা সত্যিকার অর্থে চাই, নগরে পরিকল্পনা এবং ব্যবস্থাপনার একটা বড় সংস্কার প্রয়োজন। যদি খেলা মাঠের উদাহরণ দিই, নগরে যে খেলার মাঠগুলো আছে, যেগুলো ক্লাবের কাছে দখলে ছিল, সেগুলো সে হয়তো অল্প কয়েকটা খেলার মাঠ হয়তো জনগণ ফেরত পেয়েছে, কিন্তু অধিকাংশ খেলার মাঠই সেই পুরাতন দখলদারদের কাছে। আমার ধানমন্ডির খুব কাছে যে ধানমন্ডি 8 নম্বর, যেটা শেখ জামাল ক্লাব নামে দখল করা ছিল, শেখ পরিবারের নামে, এখন কিন্তু ক্লাবের নাম পরিবর্তন করে ধানমন্ডি ক্লাব, কিন্তু দখলদাররা সেই আছে। এখনও ধানমন্ডির মাঠে আপনি কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেখানে সিকিউরিটি আছে, তারা বাধা দেয়। এই চরিত্রের কথা বললাম। গুলশান এলাকার যে পার্ক খেলার মাঠগুলো আছে, সেই খেলার মাঠগুলোকে নতুন করে আবার সিটি কর্পোরেশন ইজারা দেওয়ার বন্দোবস্ত করার কথা আমরা দেখেছি। ফেসবুকে কিছু প্রতিবাদের পরে তারা বলছে যে আমরা ইজারা হয়তো দিচ্ছি না, এই ধরনের একটা ডাক ঢাক গুড়গুড় করছে। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু গল্পটা সেই একই রকম, যে কিছু টাকার বিনিময়ে আবার সেই ইজারা দেয়া, যেমন কারো কাছে দেয়া, যারা হয়তো আগেও এই খেলার মাঠে প্রতি ঘন্টা প্রতি 8,000 10,000 টাকা নিয়েছে, যেই মাঠের সংস্কারের জন্য রাষ্ট্র কোটি কোটি টাকা ব্যয় করেছে, অথচ ক্লাব এখন সেখানে ঘন্টা প্রতি টাকাটা নেয়। অথচ 20-30 বছর আগের বাংলায় তো বাংলাদেশের মানুষ পাবলিক খেলার মাঠে তো বিনা বাধায়, বিনা টাকায় তো খেলতে পারতো। তাহলে এই যে আমরা কোটি কোটি টাকা দিয়ে নগরে খেলার মাঠগুলো সংস্কার করলাম জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, তাহলে কেন সেই খেলার মাঠে দারোয়ানরা যেতে ঢুকতে বাধা দেয়? কেন এই খেলার মাঠ যার কাছে ইজারা দেওয়া হয়, যেই ক্লাব, সে সেই মাঠ ব্যবহার করতে টাকা নেয়? কেন এখনও ধানমন্ডির বুকে, রাষ্ট্রের ক্যাপিটালের বুকে 8 নম্বর খেলার মাঠটা, যেটা শেখ জামাল ক্লাব নামে দখল করেছিল, সেই মাঠে কেন এখন অবাধ প্রবেশাধিকার নাই? এটা তো চাইলে প্রথম দিনে এগুলো উদ্ধার করা সম্ভব ছিল। জনগণের তত্ত্বাবধানে একটা কমিটি করে দেওয়া ছিল, এলাকার মানুষ যারা শুধুমাত্র এই মাঠগুলোকে জাস্ট দেখভাল করবে। দেখভাল মানে হচ্ছে প্রবেশে বাধা দেওয়ার সুযোগ নাই, জাস্ট সেটা মেনটেন্যান্সটা। আমরা ট্যাক্সের টাকা দিয়েই তো আসলে এই মেনটেন্যান্সের টাকাটা রাষ্ট্রের কাছে আছে।
তাহলে রাষ্ট্র কেন মেনটেন্যান্সের কথা বলে ইজারা দিয়ে দেয় এই ক্লাবের কাছে? আবার পরিকল্পনা, আমরা তো নিজেরা অনেক পরিকল্পনায় যাই, রাজুক এবং মন্ত্রণালয়ে রাজুক সংস্কারের নামে আমরা দেখছি ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপের ফার বাড়িয়ে ঢাকার মধ্যে আরও জনঘনত্ব বাড়ানো এবং ঢাকার মধ্যে আরও উঁচু বিল্ডিংয়ের মাধ্যমে ঢাকার কনক্রিট বাড়ানো, যার মাধ্যমে ঢাকার আরবান হিট আইল্যান্ড বাড়বে। হিট আইল্যান্ড বাড়লে আমাদের ঘরের ভেতর আলো বাতাস প্রবেশের যে বিষয়গুলো সেগুলো আরও সংকুচিত হবে। তো এই বিষয়গুলো জানা সত্ত্বেও আমাদের যে পরামর্শ সেটাকে বাদ দিয়ে কিন্তু এই যে ব্যবসায়ীদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে চরিত্রটা তো বদলায়নি। রাষ্ট্রে যদি চরিত্র না বদলায় তাহলে তো রাষ্ট্রের পক্ষ থেকে জনগণ কিন্তু বড় প্রত্যাশা করতে পারে না। এবং আমরা অনেক ক্ষেত্রেই অনেক উপদেষ্টাদের যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমরা গভীরভাবে আমরা শঙ্কিত হয়েছি এবং দুঃখ পেয়েছি। কেননা এই উপদেষ্টারা যারা অতীতে বিভিন্ন দায় দায়িত্বে ছিলেন, তারা মাঠ পার্ক রক্ষার কথা বলতেন, সরকার বিভিন্ন দায়িত্বে যারা গিয়েছেন, তারাই এখন কিন্তু নতুন বন্দোবস্তে গিয়ে সেই সুবিধাভোগীদের পক্ষে নিয়েছেন। তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে একটা বেইমান এবং বেইনসাফ, জনগণ কিন্তু মানে বারবার রাস্তায় নামে না, নামলে কিন্তু তখন কিন্তু শেখ হাসিনা যেমন পালিয়েছে, তখন কিন্তু এই পরিণতি সবার মনে রাখা উচিত। এখনও যদি আমরা যারা শাসন ক্ষমতায় আছি তারা এখনও যদি প্রো পিপল ডিসিশন না নিয়ে এখনও ইজারাদারদের, ব্যবসায়ীদের পক্ষ হয়ে দাঁড়াতে থাকি, তার পরিণতিও কিন্তু কারোর জন্য ভালো হবে না। এবং আমরা জনগণের যারা ত্যাগ তিতিক্ষা করেছে তারা কিন্তু একটা ভালো নগর, ভালো পরিবেশ, ভালো গণপরিবহন এটা পাওয়ার অধিকার রাখে, এটা তাদের রাইট। কিন্তু এই রাইট থেকে বারংবার বঞ্চিত করা হচ্ছে জনগণকে। পরিকল্পনাবিদরা গণমানুষের কথা বলেন এবং গণমানুষের ভাষা আর ব্যবসার ভাষা বিপরীত। মানে যখন জনগণের সম্পত্তি, খেলার মাঠকে যখন ব্যবসায়ীরা দেখে যে এই ক্লাবটাকে নামে দখল করতে পারলে এখান থেকে সে রেভিনিউ করতে পারবে, তখন ওই ভাষার জনগণ যখন বলে যে ক্লাব কখনোই ইজারা দেওয়ার বিষয় না, ক্লাবের ইজারার যেই টাকাটা, সেই টাকাটা আমরা জনগণ ট্যাক্স হিসেবে রাষ্ট্রকে এমনিতেই দিয়ে থাকি। তাহলে এই ভাষার সাথে এই যে বর্তমান যারা উপদেষ্টা তাদের অনেকেই ব্যবসায়ীদের ভাষায় বোঝার চেষ্টা করছেন, সবগুলোকে ব্যবসার দৃষ্টিতে, কখনো কখনো আপোষকামিতার দৃষ্টিতে এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যের মাধ্যমে অনেক ক্ষেত্রে টাকার লেনদেনের ভিত্তিতে বিচার করার চেষ্টা করছেন। তাহলে পরিকল্পনাবিদরা সবসময় জনগণের ভাষা বলবে, কীভাবে জনগণের জন্য পরিবেশটা ভালো হবে, আপনার বাসায় কিভাবে আলো বাতাস ঢুকবে, এই আলাপটা পরিকল্পনাবিদ করবে। আর যারা ব্যবসায়ী তারা আপনার স্কোয়ার ফিটটা বাড়িয়ে দিয়ে আপনার আলো বাতাসের জায়গায় ভবনটাকে এক্সটেন্ড করে দিয়ে সেই আলাপটা করে। তাহলে এই জন্য পরিকল্পনাবিদ ভাষা জনগণের ভাষা, যেই ভাষাটা আমাদের বলার কথা। আর এই ব্যবসার ভাষাটা এখনও সেই ব্যবসায়ীরা তারা ম্যানেজ করার চেষ্টা করছে, জনগণকে না, তারা ম্যানেজ করার চেষ্টা করছে সেই আপনার হচ্ছে যে কখনো উপদেষ্টাকে, কখনো সচিবকে, কখনো উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে। এই আপোষকামিতার গল্পটা পুরাতন সরকারের সময় যেটা ছিল এটা এখনও জারি আছে এবং যেই কথাটা বলাটা প্রয়োজনীয়, আমলাতন্ত্রের বড় পরিবর্তন হয়নি, অথচ এত বড় গণ অভ্যুত্থানে আমলাতন্ত্রের পরিবর্তন নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। আমলাতন্ত্র পরিবর্তন না হলে তারা কিন্তু জানে কিভাবে আপোষ করতে হয়। আর আমরা যারা জনগণ, আমরা তো ক্ষমতায় যাইনি, আমরা প্ল্যানার যারা অ্যাজ এ প্রফেশনাল, একটা শহরে কোথায় কী ধরনের ভবন হবে, তার ব্যবহার কেমন হবে, তার আকার আয়তন কেমন হবে, এটা তো হচ্ছে যে নগরের ডাক্তার হিসেবে প্ল্যানারদের কথা শোনার কথা। 20-30 বছর আগে বাংলাদেশে কিন্তু আপনি বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা পরিকল্পনা পেশাজীবীদের যে মতামত সেটা গুরুত্ব দেওয়ার একটা চর্চা ছিল, অথচ এখন দেখবেন জায়গায় জায়গায় ব্যবসায়ীদের জয় জয়কার। এমনকি যেখানে আপনি মানে পলিসি নেবেন, কোনো একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবেন পরিকল্পনা সংশ্লিষ্ট, সেখানে তো বিশ্বের কোনো আইনের স্পিরিটে মানে স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যারা আছে তারা তো সেই পলিসি মেকিং টেবিলে থাকতে পারে না, তারা স্টেক হোল্ডার কনসালটেশনে থাকতে পারে। কিন্তু পলিসি মেকিং টেবিলে যখন ব্যবসায়ীরা ঢুকে যায়, তাদের ঢুকানো হয়, সেই ঢুকানোর ক্ষেত্রে যখন এই যে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের সুপারিশ থাকে, তখন বোঝা যায় যে এই আপোষের জায়গাটা এমন পর্যায়ে চলে গেছে যে যারা এই কোনো একটা পলিসির আন্ডারে ব্যবসা করবেন তারাই এখন হচ্ছে সেই পলিসিটা ফর্মুলেট করছেন। এইটাই আমাদের এই রাষ্ট্রীয় চরিত্রটা আমাদের প্রকাশ করে। এবং এই ক্ষেত্রে মন্ত্রণালয়, কর্তৃপক্ষ, আমাদের যারা বিভিন্ন উন্নয়ন সংস্থা সবাই একাকার হয়ে গেছে। এই ক্ষেত্রে বড় কোনো মৌলিক পরিবর্তন হয়নি, শুধু 2-1টা চেয়ারের পরিবর্তন হয়েছিল, কিন্তু এই যে পুরো যে সিস্টেম, সেই সিস্টেমটা আগের মতো হয়েছে এবং সেখানে জনগণ এবং পরিকল্পনাবিদদের যেই প্রো পিপল যে সিদ্ধান্ত, এগুলো এখনও প্রান্তিক রয়ে গেছে। স্থানীয় সরকার কমিশন তার একটা বড় রিপোর্ট জমা দিয়েছে, সেখানে অনেক ধরনের প্রস্তাবনা আছে, অনেকগুলো লম্বা সময় লাগবে। কিন্তু এই স্থানীয় সরকার কমিশনের প্রস্তাবনা নিয়ে কিন্তু সেই অর্থে পাবলিক ফোরামে কোনো আলাপই হচ্ছে না। এই কমিশনের রিপোর্টগুলো কেমন আছে আমরা যারা আছি পেশাজীবী হিসেবে জানি, কিন্তু জনগণ জানে না যে এখানে সিটি গভর্নমেন্টের একটা প্রস্তাব দেওয়া আছে।
তো সিটি গভর্নমেন্ট নিয়ে কি সরকারের বড় কোনো আলাপ আছে যে ঢাকায় যতগুলো সেবা সংস্থা আছে বা অন্যান্য বড় শহরে যতগুলো সেবা সংস্থা আছে সেই সেবা সংস্থাগুলোকে একটা ছাতার নিচে নিয়ে এসে যেন আমাদের জনভোগান্তি কমে, সকল প্রকল্প যেন এক ছাতার আন্ডারে হয়, আন্তঃসংস্থা সমন্বয় নিশ্চিত করা হয়, এগুলো নিয়ে কিন্তু বড় আকারে কাজ হয়নি। আমরা সিটি কর্পোরেশন বলেন, আমাদের পৌরসভাগুলো বলেন, সেগুলোকে আরও ফাংশনাল করা দরকার। সেগুলোকে কিভাবে আরও বেশি আমাদের বাজেট বাড়ানো, শুধু না বাজেটের স্বচ্ছতা এবং বাজেটের মাধ্যমে যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যেন জনবান্ধব হয়। শুধুমাত্র আপনি টাকার অঙ্কে কখনো বাজেট দেখার সুযোগ নাই, বরঞ্চ যেই বাজেটগুলো আছে সেটা ডেলিভারি হচ্ছে, সেই ডেলিভারিটা প্রকৃত অর্থেই জনগণের প্রকৃত যেই ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী হচ্ছে কিনা সেটা দরকার। এখনও আমরা দেখি যে আসলে সে পুরাতন বন্দোবস্তের মতোই, মানে আসলে টাকার ভাগাভাগি, প্রকল্পের ভাগাভাগি, এই চরিত্রগুলো কিন্তু খুব বেশি বদলায়নি এবং এটার দায় কিন্তু সরকারকে নিতে হবে। কেননা দুর্নীতির কথা যে বলা হয়, প্রচুর কিন্তু দুদকের রিপোর্টিং কিন্তু কমেনি। অনেক সরকারের মন্ত্রী এপিএসের নামে দুর্নীতির অভিযোগগুলো এসেছে, স্থানীয় সরকার উপদেষ্টার এপিএসের নামে তো দুর্নীতির অভিযোগগুলো আছে। তাহলে অভিযোগগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে আমরা এগুবো? আমাদের স্থানীয় সরকার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা জায়গা, যেই জায়গার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ সংখ্যক আপনার বিভিন্ন ধরনের সার্ভিসের ডেলিভারি পায়। তাহলে এই স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণকে শক্তিশালী করার জন্য অবশ্যই প্রতিটা ওয়ার্ড লেভেলে একটা নাগরিক কমিটি করা দরকার, যে নাগরিক কমিটির মাধ্যমেই আমাদের সেই এলাকার যত ধরনের সমস্যা কিংবা যে কোনো উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পের পর্যালোচনা এবং প্রকল্পগুলোকে রিভিউ করার একটা দরকার। চাইলে সরকার কিন্তু এই কমিটিগুলো করতে পারত, তবে এখনও পারে, এগুলো হয়নি। স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও বড় আলাপ নেই। তাহলে কি আমরা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ছাড়াই কি আরও অনির্দিষ্টকাল ধরে এই রাষ্ট্র চলবে? তাহলে যদি সেটা হয় তাহলে তো জনগণ সেবাটা পাবে না। এই জন্যই আমাদের স্থানীয় সরকারকে নিয়ে অনেক কাজ করার দরকার আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই একজন প্রশাসক দিয়ে এবং এই কয়েকজন সরকারি বিভিন্ন সংস্থা কর্মচারী যারা আছেন তাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে এই স্থানীয় সরকার মতো জটিল জায়গা এবং আমাদের মতো এত জনবহুল নগরগুলোকে পরিচালনা করা সম্ভব না। সরকারকে অবশ্যই এখানে যথাবিহিত গুরুত্ব দিতে হবে।